এবারে শুনবেন লাল ওড়না। মজমপুরে ছেলেদের হাতে মার খেয়ে দুদিন হাসপাতালে কাটিয়ে তৈমুর একটু বেশি চুপচাপ হয়ে গেছে। ওপাড়ার ছেলেরা যখন তাকে বেদম মারছিল, তার নিজের বন্ধুদের কেউই তাকে বাঁচাতে আসেনি। কেউই তাকে না মারতে অনুরোধ করেনি। 5 জন বন্ধু সাথেই ছিল, চাইলে ওদের থামিয়ে দিতে পারত। একই সাথে বসে তারা আড্ডা মারছিল। কোথা থেকে ওপাড়ার ছেলেরা এসে কোনো কথা না বলে তাকে মারতে শুরু করল। মুখে যা আসে তাই বলে গালাগালি করল, তাকে রক্তাক্ত করল। বাধা দেয়া তো দূরের কথা, কেউ কিছু বললও না। নিজের মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে সে ভাবতে পারছে না। তাদের ওপর কতই না ভরসা করে সে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই বিশ্রাম নিয়েছে বেশ কদিন। হাসপাতালেও বাড়িতে পাড়ার বন্ধুরা সবাই তাকে দেখতে গিয়েছে প্রতিদিন। তৈমুর তাদের সাথে খুব একটা গল্পগুজব করেনি, একটু বেশি অসুস্থতার ভান করেছে। সবাই তার কাছে কিছুক্ষণ থেকে চলে গেছে। শরীর পুরোপুরি ভালো হলে সে একদিন আবার রেইনউইকের মোড়ে বকুলের হোটেলের আড্ডায় আসে। বন্ধুরা সবাই তৈমুরকে কাছে না পেয়ে একটু অভ্যস্ত হয়ে গেছে, তবে ওকে ছাড়া তাদের ভালো লাগেনি। প্রথম 2 দিন তার প্রচণ্ড অনুপস্থিতি বোধ করেছে। হোটেলে বেশিক্ষণ বসেনি। রেইনউইকের ক্যাম্পাসে ঢুকে গাছগাছালি দেখে বাঁধের উপর বসে গড়াই নদীর প্রকাণ্ড ঢেউ বোল্ডারগুলোর উপর আছড়ে পড়ার শব্দ শুনেছে। নদীর ওপারে হরিপুর গ্রামের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকেছে। তারপর আবার সেখান থেকে ফিরে বকুলের হোটেলে এসে সবাই মিলে চাঁদা তুলে চা খেয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে। পরদিন তাদের আবার দেখা হবে। এই ছেলেগুলোর তেমন কোনো কাজ নেই। ম্যাট্রিক পাশ করে কলেজে যাওয়ার বয়স, কিন্তু কেউ সেখানে যায় না। কেমন করে যেন তারা জানে পরীক্ষা তারা দেবে এবং কোনো না কোনো পন্থায় উত্তীর্ণও হয়ে যাবে। শুধু এরা নয়, এই শহরের প্রায় সব ছেলেই এমন। তৈমুররা তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির। সে কারণেই তারা পাড়ার অন্যান্য বড় ভাইদের থেকে দূরে বসে আড্ডা দেয়। রিপিট, রেইনউইক জগেশ্বর মিলের প্রধান ফটকের সামনে বকুলের হোটেলে আর কেউ আসে না। অন্যান্য সবাই বসে 6 রাস্তার মোড়ে। বড়দের দল মোড়ের দক্ষিণে, মধ্যম দল আড্ডা দেয় উত্তর পূর্বে একটি গলির ভেতর। এ শহরের আরও বড়দের দল আড্ডা দেয় কোটপাড়ার থানার সামনে। এ শহরের ছেলেদের 2টি স্বপ্ন: গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে ঠিকাদারি করা, না হয় সমাজতন্ত্র কায়েম করা, শ্রেণীশত্রুদের শায়েস্তা করা। তৈমুরদের আড্ডা দেয়া ছাড়া কোনো স্বপ্ন নেই। এদের অনেকে মাঝে মাঝে ভাবে আমেরিকা পড়তে যাবে। 2-1 জন আবার প্যালেস্টাইনে যুদ্ধ করতে যেতে চায়। সেখানে গিয়ে যুদ্ধ করলে নাকি বিদেশি মুসলমানদের বেতন দেওয়া হয়। এদেশে কিছু হবে না, তাই তারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, অপেক্ষা করে। মাঝে মাঝে সরকারি কলেজে মুখ দেখাতে চায়। এছাড়া আর কোনো কাজ নেই। বকুলের হোটেলে চা, সিগারেট, সিঙ্গারা, দুপুরে বাড়ি এসে খেয়ে দে, আবার বিকেলে রেইনউইকের মোড়ে, তারপর রাত করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়া। হোটেলে বসতেও অর্থ প্রয়োজন হয়। মায়ের কাছ থেকে চেয়ে চিনতে যা নিয়ে আসে তাতে প্রতিদিনের খরচ কুলোয় না। এদের বাবারা কয়েকজন ট্রাক লরির ব্যবসা করেন। ড্রাইভার হেল্পারদের কাছ থেকেও টাকা চেয়ে আনে মাঝে মাঝে। বকুলের হোটেলে বসলে রেইনউইক মোড় থেকে মজমপুরের দিকে যে রাস্তাটা গেছে সেটি খুব পরিষ্কার দেখা যায়। রাস্তা দিয়ে মানুষগুলোকে আরও ভালো করে দেখা যায়। এই রাস্তা দিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া অনেক তরুণ তরুণী যাওয়া আসা করে। স্কুল বা কলেজের ক্লাস শেষ হলে বিকেলে তারা প্রাইভেট টিউটরের কাছে পড়তে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভা আসে ও যায়। সে সরকারি স্কুলে পড়ে। মজমপুর থেকে রিকশা চেপে রেইনউইকের মোড় হয়ে 5 রাস্তার মোড়ে। এ পথে আসা যাওয়া করা তরুণীদের মধ্যে বিভাই সবচেয়ে সুন্দরী, তবে চলন বলন আর 5-10 জন তরুণীর মতোই সাধারণ। রূপের কোনো দম্ভ চোখে পড়ে না। এ পথ দিয়ে যায় আর ফেরত আসে, কোনো পানে চায় না। কারোর সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না। তৈমুরের দলের ছেলেরা মেয়েদের দেখেই দিন পার করে, তবে কাউকে কিছু বলার সাহস করে না। শহরটির চরিত্রটিই এমন। মেয়েরা নিজের মতো করে ঘুরে বেড়ায়, নিজের কাজে যায়, তাদের স্বাধীনতা কেউ ভঙ্গ করে না। আজ পর্যন্ত কেউ করেও নি। তবে বিভার সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। তার দিকে না তাকিয়ে থাকা যায় না। 6 রাস্তার মোড়ের বড় ভাইরাও তার কথা জানেন, তবে তারা তাদের ঠিকাদারি নিয়ে বেশি ব্যস্ত। তৈমুরদের দলের ছেলেরা মনে মনে বিভাকে পছন্দ করলেও মুখে কিছু বলে না, বলে শুধু তৈমুর। সে যেই রিকশা চড়ে আসে তা সে অনেক দূর থেকেই চিনতে পারে। মজমপুর থেকে আসতে দেখলেই সে হোটেল থেকে বেরিয়ে রাস্তার কিনারে গিয়ে দাঁড়ায়, বিভাকে এক নজর দেখার জন্য।
বিভা প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে 1.5 ঘন্টা। সময়টা পার হলেই তৈমুর উঠে যায় রাস্তায়। সে তাকে এতই পছন্দ করে যে বেশিরভাগ সময় কিছু বলতে পারে না। মাঝে মধ্যে অভদ্রের মতো আই লাভ ইউ বলে। শুনে বিভার বলার কিছু থাকে না। তৈমুরের কথা সে এক বখাটে ছেলের একটি মেয়েকে উত্ত্যক্ত করার অপচেষ্টা বলেই ধরে নেয়। এই বিভাকে উত্ত্যক্ত করেই তৈমুর ও পাড়ার ছেলেদের হাতে পিটুনিটা খায়। তবে সেদিন তৈমুরের ভাব নিবেদন একটু বেশি হয়ে গিয়েছিল। ওরা সবাই বরাবরের মতোই বসেছিল বকুলের হোটেলে। কারোর সামনে চায়ের কাপ ভাগাভাগি করে কয়েকজন পান করছে। তবে সবারই আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। স্টার, বগলা, কেটু যে যা পায় এরা তাই ফোঁকে। ঈদের দিন শুধু গোল্ডফ্লেক বা গোল্ড লিফ কেনার সুযোগ হয় এদের। রাজু এবং জামশেদ একটু অন্যরকম। রাজু সেই ক্লাস 9 থেকেই বিপ্লবী সমাজতান্ত্রিক দল করে। সারা রাত মার্কস লেনিনের বই পড়ে। প্রায়ই মার্ক্সবাদ শেখার আসরে যায়। রাস্তায় ঘুরে ঘুরে পোস্টার লাগায়। আর এখানে এসে সমাজ পরিবর্তনের জ্বালাময়ী ফুলঝুরি ছোটায়। জামশেদে দাদাবাড়ি পাশে জেলা শহরে। এটি তার নানার কুলের শহর। ছুটি পেলে চলে আসে, আর ফেরত যেতে চায় না। প্রায়ই তার মা এসে তাকে জোর করে ফিরিয়ে নিয়ে যায়। জামশেদ তৈমুরের ফুফাতো ভাই। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। তৈমুর পরিচয় করিয়ে দেয়াতেই এ পাড়ার আর সবাই তার বন্ধু হয়েছে। সে এদেরই একজন হয়েছে। সেদিন বিভার পরনে ছিল তামাটে হলুদ রঙের সালোয়ার কামিজের সাথে লাল একটি ওড়না। ওড়নাটি আলতো করে মাথার ওপর তোলা ছিল। মাথায় ওড়না সে কখনো দেয় না, সেদিন দিয়েছিল। ওড়নার অংশ মাথায় তুলে দেয়ায় বিভার বুকের এক পাশ পরিষ্কার দেখা যাচ্ছিল। ওড়নার কিছু অংশ রিকশার ছাউনির পাশ কোলে বাইরেও একটু উঁকি দিচ্ছিল। তৈমুর উঠে গিয়েছিল তাকে দেখতে। চেহারা দেখার চাইতে বিভার শরীরই সেদিন তার বেশি চোখে পড়েছিল। তার মানসচক্ষু ঝলসে গিয়েছিল বোধহয়। কি মনে করে আই লাভ ইউ বলতে বলতে দৌড়ে গিয়ে সে বিভার ওড়না টেনে ধরে। রিকশা ছাউনিতে বিভার মাথা ঠুকে যায়। সে চিৎকার করে। তৈমুর তার অপরাধ বুঝে দৌড়ে অন্যদিকে পালিয়ে যায়। হোটেলে বসা ছেলেগুলো হতবাক। এমন কাণ্ড তারা কিংবা তাদের কোনো বন্ধু করবে কখনো ভাবনায় আসেনি। কয়েক হাজার ঘণ্টা তারা এ হোটেলে আড্ডা দিয়েছে। রাস্তা দিয়ে আসা যাওয়া করা তরুণীদের পানে চেয়ে স্বপ্ন দেখেছে। তবে এমনটি কেউ করবে ভাবেনি। তৈমুরের কাজে সবার মন খারাপ হয়েছিল। রাগও হয়েছিল কারো কারো। বিভা মানসিকভাবে কিছুটা সামলে নিয়ে রিকশা ঘুরিয়ে ফিরে চলে যায় মজমপুরের দিকে। এরা সবাই কিছুক্ষণ পর আবার হাসি ঠাট্টায় মশগুল হয়। তৈমুরও কোনো এক গলির ফাঁক থেকে ফিরে এসে বসে। সবাই তাকে গালমন্দ করে। তার বিপদ আসে তার আধা ঘন্টা পর। তখন তারা হোটেল থেকে বেরিয়ে রাস্তার পাশে ঘাসের ওপর বসে গল্প করছিল। 4-5টি রিকশা রাস্তা দিয়ে আসছিল, তারা সেদিকে তাকায়নি। কাছে আসতেই রিকশায় বসা 8-9 জন ছেলে হুঙ্কার দিতে দিতে তাদের দিকে দৌড়ে এসে তৈমুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তৈমুর তাদের হকিস্টিকের আঘাত কয়েকটি ঠেকিয়ে আর পারে না। ব্যথায় রাস্তায় শুয়ে পড়ে। পথচারীরা ততক্ষণে সেখান থেকে সটকে পড়েছে। তৈমুর যখন আর নিতে পারে না, রাজু মজমপুরের ছেলেদের থামাতে অনুরোধ করে। হকিস্টিকের আঘাত 4টিখানি কথা নয়। তারা যখন বোঝে তৈমুর যথেষ্ট নিস্তেজ হয়েছে, তখন তারা বিরত হয়। তারা বংশের সবাইকে গালি দিতে দিতে আবার তাদের পাড়ার দিকে চলে যায়। বন্ধুরা কাছে আসে তাকে সাহায্য করার জন্য। তৈমুর প্রথমেই জামশেদের দিকে তাকিয়ে বলে, তুই আমাকে বাঁচাতে আলি না কেন? তুই না আমার ভাই? তুই আলি ওরা পালা যেত। তুই একখানি মোখারাম শালা। নে, আমাকে ধর এখন, হাসপাতালে নে। তুই যা করলি তা তো মাফ করা যায় না। তোর দোষে তুই মায়ের খালি। মেয়েদের অন্যা ধরি টান দেয় কি ভদ্রলোক? তোর শাস্তি দরকার ছিল। হয়েছে, চল তোকে লি যাই এখন। আর শোন, আমি কিন্তু কষ্ট পাইনি। আমার ভাইয়ের পাপের শাস্তি হয়েছে। তুই পাপ মুক্ত এখন। জামশেদ উঁচু গলায় বলে ওঠে। তৈমুর চুপ করে যায়। রাজু বলে, জামু, এখন কত কম ক। আগে ওকে লি চল হাসপাতালে। ব্যাস, সবার কথা এতটুকুই। সবাই মিলে রিকশায় করে সদর হাসপাতালে নিয়ে গেল। প্রায় 1 ঘন্টা প্রাথমিক চিকিৎসা নিয়ে শরীরের বেশ কয়েক স্থানে ব্যান্ডেজ নিয়ে তাকে সবাই মিলে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আবারও গিয়ে বসে রেনউইকের মোড়ে। বড় ভাইরা সাধারণত এই মোড়ে আসেন না, কিন্তু অন্য পাড়ার ছেলেরা তাদের পাড়ার ছেলেকে মেরেছে জেনে তারা এলেন। শারীরিক ভাষা মারমুখী। অনেক অলস সময় কাটিয়ে এবার একটি কারণ পেয়েছে উদ্ধত হওয়ার। তৈমুর কেন পিটুনি খেয়েছে তা বুঝিয়ে বলার পর বড় ভাইরা সবাই নিস্তেজ হয়ে পড়লেন।
ওপাড়ার ছেলেদের উল্টো হামলা করার কোনো উছিলা আর রইল না। সবাই হতাশ হলেন। মারামারি করার একটি মোক্ষম কারণ হাতছাড়া হয়ে গেল। তৈমুর সুস্থ হয়ে আড্ডায় ফিরে এসে সেই একই কথা বলে চলেছে। তার আপন বন্ধুরা তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। সবাই নেমোখারাম। তাদের সাথে আর মেলামেশা করবে কিনা তা সে সত্যি সত্যি ভেবে দেখবে। বন্ধুরাও অনড়। তারাও মনে করে সে যে অকাজটি করেছিল তার উচিত শিক্ষা সে পেয়েছে। তার ফুপুর ছেলে জামশেদ এ ব্যাপারে বেশি সোচ্চার। জামশেদ আর তৈমুরের মাঝে অনেক তর্ক বিতর্ক হল, রাগারাগি হল। তারপর সপ্তাহ ঘুরতেই এরা আবার নিজেদের মতো করে আগে সে গল্প কথায় ফিরে গেল। সেই বকুলের হোটেল, সেই আড্ডা, সেই চা সিগারেট, সেই রাস্তা। সবাই যাওয়া আসা করে, শুধু বিভা উধাও। সে এ পথ দিয়ে আর যায় না। যেখানে পড়তে যেত সেখানে যায় কিনা তাও এই ছেলেরা জানে না। ইচ্ছে থাকলেও জানার সাহস এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। তৈমুরের খুব জানতে ইচ্ছে করে। সে মার খেয়ে আহত হওয়ার পর বিভা এখন কি ভাবছে, কেমন আছে সে, কোথায় পড়তে যায়, কোন স্যারের কাছে। কাউকে মনে আসা প্রশ্নগুলোর কথা বলে না। দিনগুলো এভাবে যাচ্ছিল। একদিন রেনউইকের মোড়ের ছেলেগুলো প্রতিদিনের মতোই বসে আড্ডা দিচ্ছিল। সেদিন একটি হুড়তোলা রিকশা এসে তাদের আড্ডাখানার সামনে দাঁড়ায়। রিকশা থেকে নামে বিভা। ছেলেগুলো সবার চোখ ছানা বড়া। বিভা এখানে? রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে সে হোটেলের দিকে হেঁটে আসে, ভেতরে আসে। অস্বস্তিতে হন্তদন্ত হয় তারা। বকুল তার চায়ের উনুন ছেড়ে নির্বাক তাকিয়ে থাকে। তৈমুর সবচেয়ে বেশ উদ্বিগ্ন, দাঁড়িয়ে যায়, বোধহয় ভয়ে। বিভা ধীর পায়ে এসে তারই সামনে দাঁড়ায়, ঘাড়ে একটি ব্যাগ। তৈমুরের দিকে তাকিয়ে স্থির নয়নে। তৈমুর তাকায় না। বিভা তৈমুরের দিকে তাকিয়ে বলে, তৈমুর ভাই, আপনি আমার যে ওড়না ধরে টান দিছিলেন, এই যে সেটা আপনার জন্যে আনিছি, রাখেন। তার ব্যাগ থেকে ভাঁজ করা একটি লাল রঙের ওড়না তৈমুরের সামনে টেবিলে রেখে সে কিছুক্ষণ তার দিকে তাকায়। তৈমুর ভিড়মি খায়, চোখ কপালে তুলে বিভার দিকে তাকিয়ে থাকে। বিভা ধীরে ধীরে উল্টো ঘুরে বেরিয়ে যায় তার রিকশার দিকে। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তৈমুর ধপ করে হোটেলের বেঞ্চিতে বসে পড়ে। আর সবাই তাকিয়েই থাকে।